প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন নিয়ে আলোচনা শুরু করে এসেছিলাম। আমরা আজকের ভিডিও ক্লাসে অ্যালকেনের প্রস্তুতি এবং তার কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। অ্যালকেনের প্রস্তুতির দিক থেকে আমরা প্রথমেই যে প্রস্তুতিটা দেখে নেব যে কিভাবে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা যদি এখানে বিক্রিয়াটা একটু লক্ষ্য করি, খেয়াল করে দেখো, ঠিক এইভাবে আমরা বিক্রিয়াটা পাচ্ছি। এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে প্রভাবক হিসেবে রয়েছে কে, নিকেল, এবং এখানে টেম্পারেচারটা কত, 250 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করে দেখো যে আমরা বিক্রিয়ক বাম পাশে উল্লেখ করছি এবং উৎপাদ ডান পাশে উল্লেখ করছি, এবং এই তীর চিহ্নটার তে আমরা তার প্রভাবক এবং তার এখানে যে কাঙ্ক্ষিত যে তাপমাত্রাটা 250 ডিগ্রি সেলসিয়াস সেটা উল্লেখ করে দিচ্ছি। তো তোমরা যেই যে বিক্রিয়াগুলোতে এরকম শর্তগুলো পাবে, অর্থাৎ আমরা সেখানে প্রভাবক ব্যবহার করতে পারি কিংবা কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াটা সংগঠিত হতে পারে, সেক্ষেত্রে এই তাপমাত্রা এবং প্রভাবকের নাম বা সেই প্রভাবকের যেই মৌলের প্রতীক রয়েছে সেটা তোমরা অবশ্যই উল্লেখ করে দেবে, কিংবা যৌগ হলে তার রাসায়নিক সংকেতটা অবশ্যই উল্লেখ করে দেবে। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হলো এটা বোঝার জন্য আমি একটু গাঠনিক সংকেত দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি। এখানে খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, এবং সেখান থেকে সৃষ্টি হচ্ছে মিথেন এবং পানি। খেয়াল করে দেখো, এখানে কার্বন ডাই অক্সাইডের যে সংকেতটা আমরা জানি যে কার্বনের যোজনী 4। এখানে কার্বন তার 4টা হাত দিয়ে, এই পাশের 2টা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরেছে, এবং অক্সিজেনের ক্ষেত্রেও আমরা জানি যোজনী কত, 2। তার মানে এই যে অক্সিজেন তার 2 হাত দিয়ে কার্বনের 2 হাতকে ধরলো। আর এই পাশের বন্ধনটাও কি একই রকম, তার মানে আমরা দেখতে পাচ্ছি কি 2টা অক্সিজেন, প্রতিটারই 2টা করে হাত ব্যবহার হয়ে গেছে, এবং কার্বনটার ক্ষেত্রে তার 4টা হাতও ব্যবহার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত। এখানে হাইড্রোজেন আমি H2 তার গাঠনিক সংকেতটা দেখাচ্ছি এইভাবে, যেহেতু আমরা জানি যে দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অণু সৃষ্টি করে, এটা হচ্ছে তাদের গাঠনিক সংকেত। এবং যেহেতু এখানে 4 অণু হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে, সেহেতু তার সামনে আমি একটা 4 দিয়ে দিলাম। এই পাশে খেয়াল করে দেখো যে মিথেনের ক্ষেত্রে আমরা গাঠনিক সংকেতটা ইতিমধ্যে অনেকবার দেখে এসেছি। আর পানির ক্ষেত্রে তার গাঠনিক সংকেত হচ্ছে এটা, হাইড্রোজেন তার 2টা হাত দিয়ে একটা করে অক্সিজেন তার 2টা হাত দিয়ে একটা করে হাইড্রোজেনকে ধরেছে, এবং 2 অণু পানি যেহেতু এই জন্য সামনে 2। এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তোমরা মূলত চেষ্টা করবে বিক্রিয়ক এবং উৎপাদকগুলোকে খুব ভালোভাবে এবং সঠিকভাবে উপস্থাপন করার, এবং পরবর্তীতে তোমরা সমতা করবে। আর সমতা করতে সমস্যা মনে হলে সেক্ষেত্রে তোমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কার্বন ডাই অক্সাইডটা ভেঙে অক্সিজেন কি বের হয়ে যাচ্ছে, এবং কার্বনের 4টা হাতে কি এখান থেকে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাচ্ছে। আর এখান থেকে যে অক্সিজেনগুলো বের হলো বা 2টি অক্সিজেন বের হলো, তারা কি করছে, তারা যে এখানে অতিরিক্ত হাইড্রোজেনগুলো আছে তাদেরকে ধরে নিচ্ছে। অর্থাৎ অক্সিজেন তার এক হাত দিয়ে এপাশে একটা হাইড্রোজেন পরমাণু, এপাশ দিয়ে আরেকটা হাইড্রোজেন পরমাণুকে নিল। ঠিক এইভাবে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে আমাদের কাঙ্ক্ষিত যে যৌগটা বা অ্যালকেনটা, সেই মিথেনটাকে আমরা প্রস্তুত করতে পারি। তাহলে আমাদের শর্তটা কি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করব, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে উত্তপ্ত করব, তাহলে আমরা মিথেন এবং পানিটা পেয়ে যাব। আমরা পরের বিক্রিয়াটাতে চলে যাই। পরের বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। প্রথমেই আমরা এই বিক্রিয়াটা একটু দেখে নিই। এখানে কি বলছে, এখানে বলছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং ইথাইনের সাথে হাইড্রোজেনকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেই কে প্রস্তুত হয়ে যাচ্ছে, এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যৌগ ইথেন সেটা প্রস্তুত হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানেও কিন্তু আমরা একটা কি ব্যবহার করেছি, একটা প্রভাবক ব্যবহার করেছি, যার নামটা কি, তার নামটা হচ্ছে নিকেল। এবং এখানে টেম্পারেচারটা পৃথকভাবে কথাটা বলার কারণ হচ্ছে আমি প্রথমে ইথিন থেকে মানে অ্যালকিন থেকে অ্যালকেনকে প্রস্তুত করব, এবং পরের ধাপের বিক্রিয়ায় আমি আবার দেখাবো যে কিভাবে অ্যালকাইন থেকে মানে ইথাইন থেকে অ্যালকেন ইথেনকে আমি প্রস্তুত করি। তাহলে এই বিক্রিয়াটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এটা হচ্ছে কি ইথেনের গাঠনিক সংকেতটা, তাই তো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের গাঠনিক সংকেত। তো যখন
এখানে হাইড্রোজেন এসে আঘাত করে তখন কি এখানকার যে ডাবল বন্ডটা খেয়াল করে দেখো, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে শুধু সিঙ্গেল বন্ড রয়ে গেছে। এবং যেহেতু ডাবল বন্ডটা ভেঙে গেল, কার্বনের একটা হাত এদিকে মুক্ত হলো, আরেকটা হাত এদিকে মুক্ত হলো। এবার এই হাত দুটিতে একটা একটা করে হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাচ্ছে। এই দেখো, খুব সহজেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যৌগ ইথেনকে পেয়ে গেলাম। এবার এটা কি শুধুমাত্র ইথিন থেকে ইথেনকেই বানাতে পারবো? না, বিষয়টা এমন নয়। আমরা অ্যালকিন থেকে, যে কোনো অ্যালকিন থেকে অ্যালকেনকে প্রস্তুত করতে পারবো। খেয়াল করে দেখো, আমি যদি এখানে আরেকটা বিক্রিয়া দেখাই, ধরো আমি এখানে প্রোপিন দেখাতে পারি, তাহলে এটা হচ্ছে প্রোপিনের সংকেত। এই হচ্ছে আমাদের সে কি ডাবল বন্ডটা। তাহলে এর সাথে যখন আমি হাইড্রোজেনকে যুক্ত করছি, এখানেও আমার কি টেম্পারেচারটা মেনটেন করতে হবে, এবং প্রভাবক হিসেবে আমরা নিকেলকে ব্যবহার করছি। তাহলে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমি এই প্রোপিনকে ভেঙে প্রোপেন বানাতে পারি। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? আমি প্রথমে এখানে প্রোপিনকেই দেখাচ্ছি। এখানে ডাবল বন্ডটা থাকে এরকম। যখন হাইড্রোজেন এসে আঘাত করে, তখন এখানকার একটা ডাবল বন্ড কি ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বনের এখানে একটা হাত, এই কার্বনের এখানে একটা হাত সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই হাত দিয়ে কার্বন এখানে একটা হাইড্রোজেনকে ধরে, এই হাত দিয়ে কার্বন এখানে একটা হাইড্রোজেনকে ধরে। এবার আমি যদি যৌগটাকে একটু গুছিয়ে লিখি, তাহলে CH3, আর এখানে কে আছে? CH2, আর এখানে আবার আছে CH3। তাহলেই এটা কি হয়ে গেল? তার মানে তুমি এটা এভাবে দেখাতে পারো অথবা এভাবে দেখাতে পারো, একই জিনিস। আমি মূলত দেখাতে চাচ্ছি যে কিভাবে কোনো একটা অ্যালকিন ভেঙে আমরা অ্যালকাইন প্রস্তুত করতে পারি, সরি অ্যালকেন প্রস্তুত করতে পারি। এবং আমি এখানে উদাহরণ হিসেবে দেখিয়েছি ইথিনকে ভেঙে আমরা ইথেন প্রস্তুত করছি, আর এখানে প্রোপিন ভেঙে আমরা প্রোপেন প্রস্তুত করছি। আমাদের এর পরের বিক্রিয়াটা এখানে বলাই হচ্ছিল যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে আমরা কি একবার ইথিনকে নিয়ে কাজ করবো, এর পরের বার আমরা ইথাইনকে নিয়ে কাজ করবো। তো এবার সেই ইথাইনকে নিয়ে আমরা কাজটা করছি। এবং খেয়াল করে দেখো, ইথাইনের ক্ষেত্রেও কি বিক্রিয়াটা একই রকম। তার মানে হাইড্রোজেনের উপস্থিতিতে নিকেল প্রভাবক আমরা ব্যবহার করছি। টেম্পারেচারটা কত? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ইথাইন ভেঙে এখানে কি হয়ে যাচ্ছে? মিথেন হচ্ছে, তাই তো? আসলে কি মিথেন হচ্ছে? এখানে একটু প্রিন্টে ভুল এসেছে, আমরা একটু ঠিক করে নিই। এটা হবে ইথেন। তাহলে খেয়াল করে দেখো, আচ্ছা আমি একটু আগে চেক করিনি, হ্যাঁ আগে ঠিকই ছিল। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে ইথেন। এবার এই বিক্রিয়াটা কিভাবে হলো তোমরা অনেকে কোশ্চেন করতে পারো। ঠিক একইভাবে, অর্থাৎ আগে কি ঘটেছিল, একটু আগের বিক্রিয়াটাতে ইথিনের ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কার্বনের দুটো হাত বের হলো। সেখানে কি একটা হাতে, মানে কার্বনের প্রতিটা হাতে কি একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে ইথেন হয়ে গেল। এখানেও তাই, অর্থাৎ আমি যদি ভেঙে দেখাই, এখানে আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে কি আমাদের এখানে ইথাইনটা। তো যখন এখানে হাইড্রোজেন এসে আঘাত করছে, তখন কি এখানকার একটা বন্ড ভেঙে যাচ্ছে, আর এই যে দুই হাতে দুইটা হাইড্রোজেন চলে আসলো। তাহলে প্রথম ধাপে সে কি হয়? ইথাইন থেকে ইথিন হয়, মানে অ্যালকাইন থেকে অ্যালকিন হচ্ছে। এরপরে কি আরো হাইড্রোজেন এসে যখন আঘাত করলো, তখন আবার এখান থেকে হাত বের হয়ে গেল, মানে এবার ডাবল বন্ডটাও ভেঙে গেল, আবার দুইটা হাইড্রোজেন পরমাণু দুই কার্বনে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত যৌগ ইথেন প্রস্তুত করে ফেললো। তাহলে অ্যালকিন থেকে এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করার যে বিক্রিয়াটা, সেটা কি একই ধাঁচের। এছাড়াও আমরা আরেকভাবে অ্যালকাইন থেকে অ্যালকেনকে প্রস্তুত করতে পারি, সেটা একটু দেখিয়ে দিই। সেটা কিরকম? এখানে প্রভাবক হিসেবে কাকে লাগবে? ঠিক আগের মতন এখানে আমাদের কে রয়েছে? এখানে রয়েছে ইথাইন, আর হাইড্রোজেন দিয়ে দিলাম। এই বিক্রিয়াটাতে আমরা অন্য প্রভাবক ব্যবহার করবো। এখানে প্লাটিনাম বা প্যালাডিয়াম, প্যালাডিয়ামের প্রতীক হচ্ছে পিডি, এবং এখানে আমরা যে টেম্পারেচারটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের সাধারণ তাপমাত্রা। উপরে খেয়াল করে দেখো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে যখন কাজটা করছি, তখন টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস বা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানে টেম্পারেচারটা কি আমাদের সাধারণ যে তাপমাত্রাটা সেটা। এবং এখানেও প্রস্তুত হচ্ছে কে? ইথেন। তাহলে দুটোই সঠিক, তোমরা দুটোর যে কোনোটাই ব্যবহার করতে পারো অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে। এর পরেরটাতে আমরা চলে যাই একটু। পরেরটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে।
তো তাহলে এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় সেটা আমরা দেখব, এবং এই মাধ্যমে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেনটাকে পাই সেটাও আমরা দেখব। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এখানে কি ঘটে প্রথমে আমরা সেটা দেখে নেই। এখানে বলা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে মিথেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এবং এই বিক্রিয়াটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলছি। তো মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কার্বক্সিলিক যে অ্যাসিড, সেই অ্যাসিডের অনার্দ্র সোডিয়াম লবণকে আমরা সোডা লাইমের সাথে, তার মানে ক্যালসিয়াম অক্সাইড, এই সোডা লাইম সহযোগে যখন উত্তপ্ত করি, সোডা লাইম সহযোগে বলতে বোঝানো হচ্ছে সোডা লাইমের মধ্যে কে কে আছে, ওখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এদের মিশ্রণটাকে আমরা সোডা লাইম বলি। তো আমাদের এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি আলাদা আলাদা করে বলা হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যখন সোডিয়াম ইথানয়েড, তো কার্বক্সিলিক অ্যাসিডের যে অনার্দ্র সোডিয়াম লবণ সেটাই হচ্ছে এখানে সোডিয়াম ইথানয়েড। তো আমরা যখন ইথানয়িক অ্যাসিডের সোডিয়াম লবণটাকে ব্যবহার করব তখন সেটা কি হবে, সোডিয়াম ইথানয়েড, এবং তার সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করছি সেখানেই আমাদের কি সৃষ্টি হবে, প্রয়োজনীয় অ্যালকেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখান থেকে বের হয়ে যাচ্ছে বা অপসারিত হচ্ছে, সেজন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমরা এখানে আমাদের বিক্রিয়াটা একটু লক্ষ্য করি। এখানে সোডিয়াম ইথানয়েড, এটা নির্দিষ্টতা নেই যে আমাদেরকে সোডিয়াম ইথানয়েডই ব্যবহার করতে হবে, আমরা কি কার্বক্সিলিক অ্যাসিডের অনার্দ্র সোডিয়াম লবণ ব্যবহার করব। আচ্ছা, আমরা প্রথমে সাধারণ বিক্রিয়াটা একটু লক্ষ্য করি, মানে আমাদের এখানে যেই বিক্রিয়াটা আছে সেটা একটু লক্ষ্য করি। তাহলে এখানে মিথেন সৃষ্টি হচ্ছে এবং সোডিয়াম কার্বনেট সৃষ্টি হচ্ছে। কিভাবে এই সৃষ্টিটা হলো একটু খেয়াল করে দেখো, আমি একটু ভেঙে দেখাই তোমাদেরকে। এই যে এখানে এই অংশটা আলাদা হয়ে এই সোডিয়াম কার্বনেট সৃষ্টি করলো, তাহলে বাকি রইল কে, বাকি রইল এখানে মিথাইল মূলক আর এখানে হাইড্রোজেন। তো তাহলে মিথাইল মূলকের সংকেত হচ্ছে এটা, যেখানে কার্বনে একটা হাত ফাঁকা থাকে সেখানে যদি এই হাইড্রোজেনটা যায় সেটা কি হবে, মিথেন সৃষ্টি করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই বিক্রিয়াটাকে আমরা যদি একটু তার গাঠনিক সংকেতগুলো দিয়ে ভেঙে ভেঙে দেখাই, আশা করি তোমাদের জন্য আরও সহজ হবে জিনিসটা। এই যে খেয়াল করে দেখো যে আমরা এখানে মূলত এই অংশটা আলাদা হয়ে গিয়ে কি এটা সৃষ্টি করছে সোডিয়াম কার্বনেট, আর বাকি যে এই অংশটা আছে এটাকে একটু বক্স দিয়ে দিই, আর এই অংশটা মানে আমাদের মিথাইল মূলক এবং কি হাইড্রোজেন মিলে এখানে যে মিথেনটা তাকে সৃষ্টি করছে। এবার আমি এটার যদি একটা সাধারণ বিক্রিয়া দেখাতে চাই, তাহলে এখানে যেমন সোডিয়াম ইথানয়েড, তার মানে ইথানয়িক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, এখানে আমি অ্যালকাইল হিসেবে এই যে এই জায়গাটার পরিবর্তে দেখো আর দিয়ে দিলাম। আর মানে কি যে কোনো অ্যালকাইল হতে পারে, সেটা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, যে কোনো অ্যালকাইল হতে পারে। তারপরে যখন COO দিয়ে দিলাম, সেটা কি সেই অ্যাসিডটার লবণ হয়ে গেল। এরপরে আমি সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি, তারপরে ঠিক আগের মতন ক্যালসিয়াম অক্সাইড ডেল, আর এখানে কি দিব, এখানে দিব RH কেন দিলাম একটু পরেই আসছি ব্যাখ্যায়। এটা হচ্ছে সাধারণ বিক্রিয়াটা, তুমি এই বিক্রিয়াটা মনে রাখতে পারলেই কিন্তু ডিকার্বক্সিলেশন যে কোনো বিক্রিয়া দিয়ে অ্যালকেন প্রস্তুত করতে পারবে। কীরকম খেয়াল করে দেখো, এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা কি, ধরো এটা একটা অ্যাসিড ছিল ROOH, এর লবণটা কি হবে, লবণটা সোডিয়াম লবণ বলতে কি এই হাইড্রোজেনটাকে সে এসে রিপ্লেস করার পরে সেটা হয়েছে RCOONA, তাই তো, তার মানে এই সেই লবণটা। এরপরে খেয়াল করে দেখো, এই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যুক্ত করছি কার সাথে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অনার্দ্র সোডিয়াম লবণটার সাথে। তাহলে এবারকার বিক্রিয়াটা কি, উপরে একটু আগে যেরকম করে দেখিয়েছিলাম ঠিক সেরকম বিক্রিয়াটা, অর্থাৎ এই অংশটা আলাদা হয়ে গিয়ে এখানে আমাদের সোডিয়াম কার্বনেট সৃষ্টি করছে, এবং এখানে যে আরটা আছে সেই আর এবং এখানকার H, আমরা জানি আর এর ক্ষেত্রে কি তার একটা হাত থাকে, আর এইদিকে হাইড্রোজেনের ক্ষেত্রেও কি তার একটা হাত, তাহলে এই যে RHটা সৃষ্টি করলো যেটা হচ্ছে কি এইটা। আর RH মানে কি, RH মানেই হচ্ছে যে কোনো অ্যালকেন, কারণ অ্যালকেন থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করেই কিন্তু অ্যালকাইল মূলকটা বানাই। তার মানে উল্টোটা যদি করি, অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেনকে যুক্ত করি তাহলেই সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে অ্যালকেন।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যালকেনটা তাকে প্রস্তুত করি। এবার আমরা কিছু সাধারণ জিনিসপত্র পড়ব, অর্থাৎ এবার আমরা রাসায়নিক ধর্ম বা অ্যালকেনের ধর্মে চলে যাব। প্রথমে আমরা একটু ভৌত ধর্মগুলো লক্ষ্য করি। অ্যালকেনের ভৌত ধর্মের ক্ষেত্রে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের ক্ষেত্রে তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপরে নির্ভর করে, যেটা আমি এর আগের ক্লাসগুলোতেও বলে এসেছি। এবং কার্বন সংখ্যার পরিবর্তনের ফলে কিন্তু তার ভৌত অবস্থাটার পরিবর্তন হয়। যেমন আমরা যদি লক্ষ্য করি যে কার্বন সংখ্যা যদি কোনো অ্যালকেনের বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের 1 থেকে 4 পর্যন্ত হয়, তাদের স্ফুটনাঙ্কটা কক্ষ তাপমাত্রার নিচে থাকে। তার মানে বুঝতেই পারছো এরা কি হবে, গ্যাসীয় হবে। তো যখন এদের কার্বন সংখ্যাটা বেড়ে যায়, ধরো 5 থেকে 15, এই ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোর স্ফুটনাঙ্কটা হয় কক্ষ তাপমাত্রার, মানে আমাদের রুম টেম্পারেচার যেটাকে আমরা ধরি প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস, সেই কক্ষ তাপমাত্রার উপরে চলে যায় এবং তখনই এটা হয়ে যায় তরল। 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন পেন্টেনের এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, তার স্ফুটনাঙ্কটা হচ্ছে কত, 36.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা কি আমাদের রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা হচ্ছে কি কিছুটা বেশি। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, এবার তুমি যদি এটাকে হিট দাও, কিছুক্ষণ পরেই কি এই পেন্টেনটা স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে। তো এই পেন্টেন বা 5 থেকে 15 কার্বন বিশিষ্ট যেই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনগুলো রয়েছে, তারা তরল অবস্থায় থাকে। এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বনের সংখ্যাটা যখন 16 থেকে বেশি হয়ে যায়, এগুলো কঠিন প্রকৃতির হয়ে যায়। এখানে একটা সংশোধন হবে, হাইড্রোকার্বনে কার্বনের সংখ্যা, তাহলে সেটা 16 এর বেশি হলে কি এগুলো কঠিন প্রকৃতির হয়ে যায়। তো এখানে একটা সাধারণ ধারণা দেওয়া হচ্ছে যে কার্বন সংখ্যার রেঞ্জটা কিসের মধ্যে থাকলে বা কীরকম থাকলে আমরা বলবো যে এটা গ্যাসীয়, এটা কঠিন, এটা তরল, এরকম। আর রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। এর আগে আমরা বলে এসেছি যে অ্যালকেনগুলো কি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যালকেনগুলো যে আমাদের অ্যাসিড বা জারক বিজারক বা যে ক্ষারগুলো, তার সাথে কিন্তু বিক্রিয়া করে না। তারপরেও এরা কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া করে। কি সেই বিক্রিয়াগুলো, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমি দেখাচ্ছি এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া। তো ক্লোরিনের সাথে বিক্রিয়ার ক্ষেত্রে এখানে একটা স্পেশাল শর্ত আছে। কি সেই শর্তটা, এখানে অতি বেগুনি রশ্মি যেটা, সেই আলোর উপস্থিতিটা লাগবে, তখনই আমরা মিথেনের সাথে ক্লোরিনের মিশ্রণটা বা ক্লোরিনের বিক্রিয়াটা ঘটিয়ে কিছু কিছু যৌগ পাবো। এবং এইখানে আমরা বিক্রিয়াটা দেখবো এরকম। কি বলা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, অতি বেগুনি আলো, তার মানে ইউভি, আলট্রা ভায়োলেট রে। এই অতিবেগুনি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। তো একবারই একটা ফাইনাল যৌগের কথা বলছে। এই বিক্রিয়াটা 4টা ধাপে সম্পন্ন হয়, অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন। এর সংকেতটা কি, এর সংকেতটা আমি একটু দেখাই। টেট্রাক্লোরোমিথেন হচ্ছে, নর্মালি মিথেনটা কি এটা, তো এখানকার 4টা হাইড্রোজেনই যখন 4টা ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়, তখন সেটা হয়ে যাবে কি এরকম। এটাকেই বলা হয় টেট্রাক্লোরোমিথেন। তো 4 ধাপে কিভাবে সম্পন্ন হয় সেটা একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে কি, প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া এবং আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি আলোর উপস্থিতিতে। তাহলে কি ঘটছে একটু খেয়াল করো। ডান দিকে আমি গাঠনিক সংকেত দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা মিথেনকে দেখতে পাচ্ছি। তো এবার কি ঘটবে, ক্লোরিন, তো ক্লোরিন গ্যাস, তার মানে ক্লোরিন কি সমযোজী, দুইটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এরকম ক্লোরিন অণু সৃষ্টি করে। তাহলে এই একটা ক্লোরিন যদি এখানকার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে, প্রতিস্থাপন করে, কি ঘটবে, এই যে দেখো এইভাবে বিক্রিয়াটা। তাহলে কি তুমি এই যৌগটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ CH3Cl, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন, কারণ একটা ক্লোরিন কার্বনে এসে যুক্ত হয়েছে। এবং যেহেতু মেইন স্ট্রাকচার নামটা হচ্ছে মিথেন, সেহেতু কি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করার পরে তার নামটা হলো ক্লোরোমিথেন। পরের ধাপে এবার সেই ক্লোরোমিথেনটাকে আমি এখানে নিয়ে আসলাম, আবার ক্লোরিন যুক্ত করলাম, সূর্যালোকের উপস্থিতি বা অতিবেগুনি রশ্মির উপস্থিতি। এবার কি ঘটবে খেয়াল করে দেখো, আবার ক্লোরিন আসলো, এই যে আবার রিপ্লেস হয়ে যাচ্ছে। তার মানে 2 ধাপে কার্বনের 2টা হাইড্রোজেনকে রিপ্লেস করলো 2টা ক্লোরিন। তার মানে এবার আমাদের এই মিথেনটার মধ্যে বা এই কার্বনের মধ্যে তার 4 হাতে 2 হাতে 2টা হাইড্রোজেন এবং 2 হাতে 2টা ক্লোরিন, তার নামটা হয়ে যাচ্ছে ডাইক্লোরোমিথেন। কারণটা মেইন স্ট্রাকচারটা অর্থাৎ CH4 যেটা, সেটা হচ্ছে মিথেন। যখন মিথেনের 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তার নামটা হয়ে যায় ডাইক্লোরো, মানে 2টা ক্লোরো মিথেন। এরপরে তৃতীয় ধাপে কি হবে এবার তোমরা নিজেই বুঝতে পারছো। অর্থাৎ এখান থেকে কি ক্লোরিন আবার একটাকে রিপ্লেস করে দিল,
এখানে একটু খেয়াল করি আমরা, এখানে একটা মনে হয় ক্লোরিন আসেনি, এই যে এই সিএলটা, অর্থাৎ খেয়াল করে দেখো যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে সে অপর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এই যে প্রতিটা ধাপে হাইড্রোজেন ক্লোরাইড সৃষ্টি করছে। এর পরের ধাপে কি ঘটবে তাহলে? আচ্ছা, এখানে কি ঘটলো খেয়াল করে দেখো যে এবার ট্রাইক্লোরোমিথেন, এই ট্রাইক্লোরোমিথেনের আরেকটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ক্লোরোফর্ম, অর্থাৎ CH3, এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। এটা তোমাদের জ্ঞানমূলকে কিংবা নৈবের থেকে আসতে পারে, একটু খেয়াল রাখবে। এরপরে ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, করে এবার কি উৎপন্ন করবে? এই যে দেখো, আচ্ছা এখানে একটু ঝামেলা হচ্ছে অ্যানিমেশনটাতে, এটা হয়ে যাচ্ছে কি HCl। তাহলে খেয়াল করে দেখো যে এই যে টেট্রাক্লোরোমিথেনটা, এটা কিন্তু একবারে সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ নর্মাল যে আমাদের মিথেনটা ছিল শুরুতে যে ফিগারটা, অর্থাৎ এরকম, এই মিথেন থেকে সে 4টা হাইড্রোজেনই রিপ্লেস হয়ে গিয়ে এই যৌগটা গঠন করলো, যার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। তাহলে এইভাবেই অতিবেগুনি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেনটা উৎপন্ন হচ্ছে, এবং এটা কি 4টা ধাপে সম্পন্ন হচ্ছে। তো তোমাদের পরীক্ষায় 2টা বা 3টা বা একটা ধাপও আসতে পারে, তোমরা পুরোটাই খেয়াল করবে। এরপরে অক্সিজেনের সাথে অ্যালকেনের দহন বিক্রিয়া কিরকম ঘটবে সেটা একটু দেখে নেই আমরা। তো এখানে উদাহরণ হিসেবে আমরা মিথেনকে নিচ্ছি। কি বলা হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, তার পাশাপাশি উৎপন্ন করে তাপশক্তি, এবং এই তাপশক্তিটা আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে, শুধুমাত্র এই বিক্রিয়াটা না, এই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ভাইয়া বলে এসেছিলাম যে তোমরা প্রথমে সবসময় মনে রাখবে যখনই হাইড্রোকার্বন বা জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করবে তখনই সেখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তো তাদের সংখ্যাটা আমরা কিভাবে নির্ধারণ করব? খেয়াল করে দেখো, এখানে যতটা কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ এখানে মিথেন দিয়েছি একটা কার্বন, অনেক ছোট, কিন্তু বেশিও তো থাকতে পারে, তো আমরা ছোটটা দিয়ে শিখি প্রথমে। একটা মিথেন মানে একটা কার্বন, এখানে ঠিক যতটা কার্বন থাকবে ওই হাইড্রোকার্বনটাতে তত অণু কার্বন ডাই অক্সাইড, আর যতটা হাইড্রোজেন পরমাণু থাকবে তার অর্ধেক সংখ্যক, 4-এর অর্ধেক কত? 2, এই 2 অণু পানি এখানে দিব। এটা আমি সমতাকরণ দেখাচ্ছি কিন্তু। তাহলে খেয়াল করে দেখো এবার, তাহলে এই পাশে কার্বন ডাই অক্সাইডে আমাদের অক্সিজেন পরমাণু কয়টা? 2টা। আর এই 2 অণু পানিতে আমাদের অক্সিজেন পরমাণু কয়টা? 2টা। তার মানে 2টা অক্সিজেন পরমাণু, 2টা অক্সিজেন পরমাণু। কয়টা অক্সিজেন পরমাণু? 4টা অক্সিজেন পরমাণু। তো 4টা অক্সিজেন পরমাণুকে আমরা আর কিভাবে লিখতে পারি? আমরা 2টা অক্সিজেন অণু হিসেবে লিখতে পারি। তাহলে এখানে কি সামনে 2 দিয়ে দিলাম। এবার সব কিছু যদি মিশিয়ে দিই, আশা করি তোমার জন্য জিনিসটা কি দেখতে একদম সহজ মনে হবে। এই যে খেয়াল করে দেখো, এবার উপরে যে সমতাটা সেটাই আমি এখানে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, অর্থাৎ ধরো যে আমি এখানে অন্য একটা যৌগ দিয়ে দিলাম, অর্থাৎ C5H12 যোগ অক্সিজেন। এখান থেকেও কি বাই ডিফল্ট তুমি এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানির সংকেত দিয়ে দেবে, কারণ হাইড্রোকার্বনকে পোড়ালে বা অক্সিজেনের উপস্থিতিতে জারণ ঘটালে কার্বন ডাই অক্সাইড এবং পানি পাবো। তাহলে এখানে কার্বন পরমাণুর সংখ্যা 5টি, তার মানে এখানে 5 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে। এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 12টি, তার অর্ধেক সংখ্যক মানে 6 অণু পানি এখানে সৃষ্টি হবে। তার মানে এতটুকু হিসাব শেষ আমার। এবার আসি অক্সিজেনের সমতাকরণে। এখানে কার্বন আর হাইড্রোজেন সমতা তো হয়ে গেল, কিন্তু এখানে 5 দুগুণে 10টা অক্সিজেন পরমাণু, আর এখানে 6 × 6টা অক্সিজেন পরমাণু, তার মানে টোটাল 16টা অক্সিজেন পরমাণু, যেটাকে আমরা কি 8 অণু অক্সিজেন লিখতে পারি। তাহলে দেখো এই বিক্রিয়াটাও কি খুব সহজে আমাদের সমতা হয়ে গেল। এভাবেই আমরা হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ার সমতাগুলো করব। তো আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা অ্যালকিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।